আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি জানি আপনি ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না যে কেমন আছেন। আমি চাই ঘটনাটি আপনি পড়ে শোনান। আমি জোনাক নাজ মিথিলা খিলক্ষেত থেকে বলছি। ঘটনাটি কিছুদিন আগের। আমি একটা দাওয়াত পাই একটি কমিউনিটি সেন্টারে। কমিউনিটি সেন্টারটি আমাদের বাসা থেকে অনেক দূরে, বাসের পথ। আপনি জানেন এই বছর কিছুদিন সারাদিন গরম আর সন্ধ্যা হতে না হতেই বৃষ্টি। ঘটনাটি তখনকার, যেদিন আমার দাওয়াত ছিল। আমি কিছুটা স্বাধীন চেতা, তাই আর কোনো কাজ থাকলে কেউ না গেলে আমি একাই সেখানে অ্যাটেন্ড করি। বৃষ্টির দিন ছিল, সেদিন ওই এমনি করে বৃষ্টি নামে সন্ধ্যায়। আমার দাওয়াতে যেতে সন্ধ্যা হয়ে যায়। আমি জায়গাটার নাম উল্লেখ করছি না, কিন্তু এই জায়গাটি ঢাকাতেই। তুমুল বৃষ্টি শুরু হলো আমি গাড়ি থেকে নামতেই। আমি ভীষণ সমস্যায় পড়ে যাই। না বাসায় যেতে পারছি, না যেতে পারছি দাওয়াতে। ভীষণ অস্থির হয়ে উঠেছিলাম। এমনভাবে বৃষ্টি নামছিল যে কোথাও না দাঁড়ালে ভিজে যাব। আমাদের পাশেই ছিল একটা চার্চ। আমি চার্চের গেটে আশ্রয় নিই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বৃষ্টি কমল না, বরং বৃষ্টির ধারা আরো বাড়ছিল। হঠাৎ চার্চের ভেতর থেকে একটি কুঁচকুচে কালো লোক বেরিয়ে এলো। আমি ভীষণ গম্ভীর এবং কর্কশ গলায় বলল, আপনি ভেতরে আসুন। বৃষ্টির বেগতিকতায় বৃষ্টির আঁচগুলো মারাত্মকভাবে ছাটগুলো আমার গায়ে এসে লাগছিল। তবুও একা দাঁড়িয়ে থাকাতে ভেতরে যেতে ইচ্ছে করছিল না। উনি আবারও অনুরোধ করলেন যেন আমি ভিজে না যাই, তাই আর বেশি কিছু না ভেবে আমি ভেতরে চলে যাই। ভেতরে গিয়ে দেখি একটি কক্ষ, আকারে ছোট কিন্তু বসবার মতন কটি চেয়ার। আমি সেখানে বসলাম আর বৃষ্টি কমার অপেক্ষা করছিলাম। লোকটি আমাকে সেখানে রেখেই চলে গেলেন। আমি বসে আছি তো বসেই আছি, বৃষ্টি কমার কোনো সম্ভাবনা দেখছি না। রুমটি কেমন একটু গুমোট ধরনের, অদ্ভুত গন্ধ, সাথে একটি কফিন। একটু ভয় করছিল, যেহেতু ঘরে লোক ছিল না। আমি কফিনটা আস্তে করে খুললাম। কেউ নেই সেখানে। মনে একটু স্বস্তি পেলাম। হঠাৎ জানালার বাইরে দেখলাম বিজলির আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে একটি অবয়ব সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আমি বিষয়টি দেখে চমকে উঠেছিলাম, কিন্তু বিষয়টিকে অতটা পাত্তা দেয়নি। যদিও এটা মেনে নেওয়া সম্ভব না যে প্রচন্ড বৃষ্টিতে এভাবে সোজা হয়ে অন্ধকারে কেউ দাঁড়িয়ে থাকে, ভিজবে। যাই হোক, আমি মোবাইলের দিকে তাকিয়ে নেট ব্রাউজ করতে লাগলাম। হঠাৎ কেউ একজন এসে দরজায় কড়া নাড়ল। আমি সাথে সাথে জানালার দিকে তাকাই, কেউ নেই সেখানে। তাহলে যে দাঁড়িয়ে ছিল সেই কি আর? সে যেই কারণে মারা গেছে তার সাথে কোনো মেয়ের ছলনা জড়িত ছিল। এজন্যই যখন তার আত্মা সদ্য দেহ ত্যাগ করেছে, তখন খানিক সময়ের জন্য আমি ওই ঘরটিতে বসি, যে কারণে আত্মাটি একটা প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে আর চাইছে যে কেউ তার সাথে অন্য কোনো জগতে যাক। এরপর দীর্ঘ 27 দিন আমার সামনে পবিত্র সূরা পাঠ করা হয় আর অন্যান্য নিয়মগুলো পালন করা হয়। এরপর ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠি আর স্বপ্ন দেখাও বন্ধ হয়ে যায়। ঘটনাটি সম্পূর্ণ সত্যি। ভালো লাগলে পড়ে শোনাবেন। আল্লাহ হাফেজ। এরপরে তিনি তার ফোন নাম্বার দিয়েছেন। এই ছিল ঘটনা। আমি জানি না যে আপনাদের কতটা বিশ্বাস হবে বা যা কিছু আপনারা লিখতে পারেন ফেসবুকে, কিন্তু ঘটনাটি আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। যাই হোক, চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়েলকাম সালাম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মাসুদ চৌধুরী এবং আমি উত্তরা থেকে বলছি। তো ঘটনাটা আমার সঙ্গে ঘটে হচ্ছে প্রায় 1 বছর আগে ঘটে। তো ঘটনার সেদিন আমার কলেজ ছিল, কিন্তু আমি সেদিন কলেজে যেতে পারি নাই কোনো একটা ব্যক্তিগত সমস্যার কারণে। তো সেদিন ঠিক সকাল 11টার দিকে আমার ফোনে একটা কল আসে, সেটা কলেজ থেকেই ছিল। তো আমি এটা দ্রুত অ্যাটেন্ড করে শুনতে পাই যে আমার কোনো একটা ইনফরমেশন স্টুডেন্ট রেকর্ডে আসলে ভুল আছে, সেটা অতি সত্বর কলেজে গিয়ে আমাকে ঠিক করতে হবে।
তো আমি কথা মতো কলেজে চলে যাই। কলেজে চলে যাওয়ার পর সেখানে যে ভুল ইনফরমেশনগুলো ছিল সেগুলো আমি কারেকশন করি। ইভেন আমাকে জানানো হয় সেগুলা হচ্ছে বোর্ডেও চলে গেছে এই ভুল ইনফরমেশন, তো আমাকে সেগুলো ঠিক করতে বোর্ডে চলে যেতে হবে। তো আমি আর দেরি না করে বোর্ডের উদ্দেশ্যে রওনা হই। তো যথারীতি উত্তরা থেকে আমি শাহবাগ নামার পর সেখান থেকে আমার মূল ঘটনার মানে সূচনা ঘটে। আমি যখন শাহবাগ থেকে মানে নেমে রোড ক্রস করব, ঠিক আমি ডিভাইডারের মাথায় আমি দাঁড়িয়েছিলাম জেব্রা ক্রসিং ক্রস করার পর। তো হঠাৎ করে আমার পেছন থেকে একজন বৃদ্ধ মহিলা তো আমার হাত ধরলো। তো আমাকে বলতেছে যে একটা কাপড় দিয়ে দেখায় বলতেছে যে এই কাপড়টা তুমি রাখো এবং আমার সঙ্গে চলো। তো এই কথাটা শোনার পর আমি যথারীতি ভাবলাম যে হয়তোবা মহিলাটি মানে পাগল। তো আমি তেমন কোনো পাত্তা না দিয়ে ওনাকে ইগনোর করে চলে যেতে মানে শুরু করলাম। তো ঠিক এমন সময় আমাকে বলছে ওই মহিলাটি পেছন থেকে রাগান্বিত মানে খুব রাগান্বিত ভয়েসে যে তুই বেঁচে গেলি, আর কতবার বাঁচবি। তো জিনিসটা শোনার পর আমি এতটা আমলে নিই নাই যে পাগল হয়তোবা সে এই কারণে এই ধরনের কথাবার্তা বলছে। তো আমি যথারীতি প্রিপারেশন নিলাম যে আমার মাথায় অন্য একটা টেনশন চলছিল, সেই মোতাবেক আমি বোর্ডে যাব। তো সেই চিন্তাধারার লক্ষ্যে আমি যাচ্ছিলাম। তো পরবর্তীতে আমি এক সময় একটা সার্টেন টাইমে আমি পৌঁছাই বোর্ডে, কিন্তু তখন অলরেডি আমি অনেক লেট মানে হয়ে যাই। তো সরকারি কাজ যেভাবে হয় যে অনেকটা মানে অফিস আওয়ারের পরে আর তেমন কিছু মানে তারা করে না। তো আমি প্রায় শেষ আওয়ারের দিকেই মানে পৌঁছাই বোর্ডে। তো সেদিন আর আমার কোনো মানে কাজ হলো না। বোর্ড থেকে জানানো হয় যে আজকে আর কিছু করা যাবে না, তো আপনি আগামীকাল আসুন। তো এই ভেবে মানে আমি খুব হতাশ হয়ে যাই। তো মনে মনে ভাবতে থাকি যে আজকে আমি এত কষ্ট করে আসলাম, আগামীকাল আবার আমাকে জ্যাম পার করে উত্তরা থেকে এখানে আসতে হবে। তো সেক্ষেত্রে আমাকে মানে এত কষ্ট যাতে না করতে হয়, কিছু একটা করা যায় কিনা। তাহলে আমি আমার চকবাজারে যে মামার বাসা রয়েছে সেখানে আমি আজকে থেকে যাব। তো একসঙ্গে আগামীকাল কাজ শেষ করে তারপরে উত্তরায় ফিরবো। তো এইভাবে আমি আম্মুকে ফোন দিয়ে সবগুলো মানে ব্যাপার সিরিয়ালি বলে তাকে জানিয়ে আমি ফোন রেখে দিই। তো আমি মামার বাসার উদ্দেশ্যে, যেহেতু চকবাজার বক্সিবাজার থেকে খুব মানে কাছেই ছিল, তো আমি হেঁটে যাওয়ার উদ্দেশ্যে মানে আমি হাঁটা শুরু করি। তো যখন আমি মামার বাসার খুব কাছে চলে যাই তখন আমি ফিল করি যে মামার বাসার যে গলিটা রয়েছে সেই গলির মাথায় মানে আগের থেকে মানে আমি যখন যতবার ওই গলিতে মানে যাতায়াত করেছি মামার বাসায়, তো আগের অবস্থা থেকে মানে ওই গলির অবস্থাটা কিছুটা ভিন্ন রকম ছিল। খুবই শুনশান, কোলাহল মুক্ত, কোনো ধরনের মানে মানে জনমানবের চিহ্ন তখন পাচ্ছিলাম না। তো এই সময়ে মানে ইভিনিং টাইমে এই টাইপের আসলে ওই এলাকা, যেহেতু পুরান ঢাকার এলাকা, খুব ক্রাউড থাকে, তো এরকমটা আসলে থাকার কথা না। তো কিছুটা অস্বাভাবিক ফিল হলেও আমি ব্যাপারটা তেমন আমলে নিই নাই। তো গলিটা ছিল এরকম যে স্ট্রেট গলির এই মাথা থেকে ওই মাথায় সম্পূর্ণ দেখা যায়, যদিও কোনো মানে লম্বা বা বড়সড় কোনো গলি না। তো হঠাৎ খেয়াল করলাম আমি গলির ভেতরে ঢুকে যখন হাঁটা শুরু করেছি, দেখতেছি যে একদম গলির মাথা থেকে 8-10 জন লোক একটা পাগল টাইপের লোককে মানে ধাওয়া করে আমার দিকে আসতেছে। তো আমার থেকে বেশ কিছু দূর সামনে একটা মেন হোল ছিল। তো ওই মেন হোলের স্ল্যাবটা আসলে কংক্রিটের ছিল। তো এই কংক্রিটের স্ল্যাবের উপরে ওই পাগলটা দৌড়ে আসার সময় মানে এখানে তার পা লেগে হোঁচট খেয়ে সে পড়ে যায়। তো আমি তাকে মানে তার এই মানে পাগলটার আনুমানিক বয়সটা ছিল 40 থেকে 50-এর মতন, আমি যতটুকু আন্দাজ করতে পেরেছিলাম। তো এই বয়সের একটা লোক এভাবে পড়ে গেল। তারপর যখনই মানে পাগলটা পড়ে গেছে তখন ওই 8-10 জন লোক এসে তাকে বেধড়ক ভাবে মারতে শুরু করে। তো এই জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগে, কারণ একজন বয়স্ক লোক এভাবে মানে মার খাচ্ছে। তো আমি যথারীতি ছুটে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করি যে ভাই আসলে এখানে কি হচ্ছে, ওনাকে মারছেন কেন। তো তার মধ্যে থেকে একজন জানায় যে উনি নাকি মানে খুব গালাগালি করেছে, তাদের মধ্যে থেকে একজনকে নাকি মানে লাঠি দিয়ে আঘাত করেছে। তো আমি এটা শোনার পর মানে একটু অন্যরকম না ভেবেই আমি তাদেরকে সরিয়ে লোকটাকে নিয়ে ফার্মেসির দিকে যাই। কারণ লোকটার যখন আমি মাটি থেকে তুললাম তখন দেখি যে ওনার গালে, তারপরে হচ্ছে ওনার
যে আপনি এই টাকাটা দিয়ে কিছু খেয়ে নিয়েন, তাই ইভেন আমি মনের অজান্তে ওই আয়নার দিকে হাত বাড়াই। হাত বাড়ানোর পর যেটা ফিল করলাম যে আমার হাত আটকানোর কথা ছিল জাস্ট ওই আয়নাটার পৃষ্ঠে, কিন্তু আয়নার পৃষ্ঠে না আটকিয়ে সরাসরি ওই অবয়বটার হাতের সঙ্গে আমার হাতের টাচ লাগে এবং আমি একটা ফোর্স অনুভব করি যে ওই হাতটা আমাকে ভেতর দিকে টেনে নেওয়ার চেষ্টা করতেছে। তো আমি কি করবো তখন বুঝতে পারতেছিলাম না। আমি সজোরে অ্যান্টি ফোর্স মানে একটা পেছন দিকে আমি বল প্রয়োগ করে ওখান থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতেছিলাম। তো তখন ওই প্রতিক্রিয়াটা আরো সক্রিয় হয়, আরো জোরে আমাকে ওটার ভেতরে টেনে নেওয়ার জন্য চেষ্টা করে। তো আমি এক্সাক্ট কি করব, চিৎকার দিব না কি করব, আমি সেই জিনিসটা বুঝতে পারতেছিলাম না। তো হঠাৎ এক পর্যায়ে এরকম টানাটানির মানে কিছুক্ষণ পর আমি দেখতেছি যে না, আমার সেন্স হারাচ্ছি, আমি কিছু বুঝতে পারতেছি না, আমার চোখ একদম মানে অন্ধকার এবং ঘোলাটে হয়ে যাচ্ছে। তো এক পর্যায়ে আমি সেন্স হারায় ফেললাম, আমার তখন আর কিছু মনে নেই। কিন্তু যখন জ্ঞান ফিরল তখনও আরেক ধাপ আমার অবাক করা ঘটনা আমার সঙ্গে ঘটল। আমি দেখলাম যে আমি আমার উত্তরার একটা এরিয়াতে, ওই আমার বাসা থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে একটা মসজিদের সামনে আমি পড়ে আছি। তো মসজিদটার সামনে শুধুমাত্র 3টা লাইট জ্বলছে, আশেপাশে সমগ্র পরিবেশটা অন্ধকার, এবং এই অন্ধকার পরিবেশে আমি চারদিকে কিছু দেখতে পাচ্ছি না, জাস্ট মসজিদের আলো ছাড়া। তো তখন দেখলাম যে কিছু মুসল্লি মসজিদের দিকে যাচ্ছে নামাজ পড়ার জন্য। তারা আমাকে নোটিস করে আমার দিকে এগিয়ে আসে, এগিয়ে আসার পর জিজ্ঞেস করে আমার কি হয়েছে। তো আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারি না, তারা ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসে। তো ইমাম সাহেব আমাকে এসে তেমন কোনো কিছু জিজ্ঞেস করেনি, জাস্ট তারা বলল যে আপনার বাসা কোথায়। তো আমি তাকে কোন রকম বাসার ঠিকানা বলে জাস্ট এটুকু বললাম যে আমাকে কোন রকম ভাবে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। তো তারা বললো এখন ফজরের নামাজের সময়, নামাজটা শেষ হোক, কিছুক্ষণ অপেক্ষা করেন মসজিদের বারান্দায়, তারপর আপনাকে বাসায় পৌঁছে দেওয়া হবে। তারা যথারীতি আমাকে বাসায় পৌঁছে দেয়। পৌঁছে দেওয়ার পর বাসার সবাই আমাকে দেখে হাও মাও কান্নাকাটি শুরু করে যে বাবা তুমি এতদিন মানে কই ছিলা, তোমার 2 দিন ধরে কোনো খোঁজ খবর নাই। তো যখন আমি শুনলাম বাসার সবার কাছ থেকে আমি 2 দিন ধরে বাসায় মিসিং, তখন তোমরা চলে গেলে, এভাবে আমাকে মানে জানানো হলো। তো আমি তখন বুঝতে পারতেছিলাম না যে আমার সঙ্গে সেদিন কি ঘটেছে। আমি এই 2 দিন কোথায় ছিলাম, কিন্তু আমার হিসেব মতে তো আমার এখানে একদিন হওয়ার কথা। তো পরবর্তীতে আমি বাসায় আসি, বাসায় এসে আমার ওই পাগলের দেয়া মানে একটা সুতোর কথা মনে পড়ে, ওই যেটা আমাকে দিয়েছিল সুতোটা আর ওই কাগজটা। তো আমি বাসায় এসে ওটা আবার চেক করি, চেক করার পর দেখি যে হ্যাঁ, ওটা যেভাবে আমি রেখেছিলাম সেটা ওই ঠিক ওইভাবেই ওই পকেটের মধ্যে আমি খুঁজে পাই। তো পরবর্তীতে এই সমগ্র বিষয় আমি আম্মুকে জানাই। জানানোর পর আম্মু আমাকে বলে যে তোমার উপর কেউ ব্ল্যাক ম্যাজিকও করতে পারে, সেই হিসেবে চলো তোমাকে কোনো একটা মানে হুজুরের কাছে নিয়ে যাই, আর তুমি কি না কি দেখেছো
নষ্টই হয়ে যায়, ওটা আর মানে যাবে না এক সময় জানায়। তো পরবর্তীতে বাসের কন্ট্রাক্টর আমাকে বলে যে আপনারা যারা যারা যাত্রী আছেন তো সবাই এখানে নেমে যান, বাকি টাকা নিয়ে আপনারা মানে অন্য বাসে ওঠার চেষ্টা করুন, বাস তো আর এখন মানে যাবে না, যেহেতু বিকল হয়ে গেছে, আপনারা নিজেদের মতন চেষ্টা করে যান। তো আমি যথারীতি আর কথা না বলে বাস থেকে নেমে হাঁটা শুরু করি। তো তখন দেখি আনুমানিক ঘড়িতে 8টা থেকে 8:30টার মতন সময় হবে। তো আশেপাশের পরিবেশটা ছিল খুবই শুনশান, কারণ শুধুমাত্র হাইওয়েতে বড় 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 বাস এবং ট্রাক ছাড়া আর কোনো গাড়ি ছিল না। আশেপাশের পরিবেশটাও খুবই নীরব ছিল, কোনো ধরনের দোকানপাট আর কোনো কিছু মানে জনমানব আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না। তো আমি আমার হাইওয়ের সাইড দিয়ে আমি ফুটপাথ ধরে হাঁটা শুরু করলাম সামনের বাজারের উদ্দেশ্যে, যে ওখান থেকে গিয়ে কোনো এক গাড়িতে উঠে তারপর ঢাকার উদ্দেশ্যে যাব। কিন্তু আলটিমেটলি এইভাবে আমি হাঁটতে 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 একসময় নোটিস করতেছি যে বেশ আমি অনেকক্ষণ যাবৎ হাঁটছি, কিন্তু আমি কোনো মানে জনমানবের দেখা এখনো পাইনি। কিন্তু আমার সাথে যে যাত্রীরা আসার কথা ছিল তাদেরকে আমি পেছনে দেখতে পাচ্ছি না। তো এক সময় আমি ফিল করলাম যে আমি এখন আর ফুটপাতে নেই, আমি হাইওয়ে বরাবর হাঁটতেছি। ইভেন আমার চতুর্দিকের পরিবেশটা ঘুটঘুটে মানে কালো অন্ধকার হয়ে গেল। তো আমি তখন কি করব না করব বুঝতেছি না, যে আমি তো ফুটপাত ধরে হাঁটছিলাম আর পরিবেশটাও তো এতটা শান্ত মানে কখনোই ছিল না। তো যখন আমি মানে নিজেকে আবিষ্কার করলাম হাইওয়ের মাঝখানে, তখন দেখতেছি পেছন থেকে বিশাল একটা আলোর উৎস আসতেছে আমার দিকে, মানে আমার শ্যাডোটা ধীরে ধীরে সামনের দিকে লম্বা হচ্ছে। তো আমি যখন টার্ন ব্যাক করে পেছনে তাকালাম, তখন দেখতে পাচ্ছি যে বিশাল একটা আলোর অংশ, মানে সূর্যের একটা খণ্ডিত অংশ বলা যায়, যে এত পরিমাণে আলো, চোখ জাস্ট ফ্ল্যাশ হওয়ার মতন। তো আমি সেদিকে বিস্মিত হয়ে তাকায় আছি। তারপর দেখতেছি যে ওই আলোর উৎস থেকে হাজার হাজার মানে ঘোড়ার গাড়ি আসতেছে, এবং এই প্রত্যেকটা ঘোড়ার গাড়ি সম্পূর্ণ প্রকার মানে সোনালী রঙের, সোনালী বর্ণের। ঘোড়া থেকে গাড়ি শুরু করে সবগুলা মানে সোনালী বর্ণের। ইভেন ওই গাড়ির উপরে একটা করে মানে হিংস্র পশু, যেগুলা খুবই দেখতে কুৎসিত আকৃতির, আমরা বিভিন্ন হলিউড সিনেমায় দেখে থাকি। তো এই ধরনের কুৎসিত এক একটা পশু এক একটা গাড়ির উপর মানে বসে। তো আমি এই জিনিসগুলো দেখে কি করবো বুঝতেছি না, তবে কিছুটা শঙ্কিত হই, কিন্তু কৌতূহল জিনিসটাই তখন আমার বেশি ছিল। আমি এতটা ভয়ও পাই নাই, কিন্তু আমার মধ্যে মানে শঙ্কাটা খুব বেশি ছিল, যে এই ভেবে যে এটা কি হচ্ছে আমার সঙ্গে। তো পরবর্তীতে আমি জাস্ট মানে ধীরে ধীরে দেখতে পেলাম যে আমি যে পূর্ব অবস্থায় ছিলাম রাস্তার পাশে দাঁড়ানো, ইভেন আগের যে পরিবেশটা ছিল স্বাভাবিক নর্মাল হাইওয়ে ধরে গাড়ি যাওয়া, সেগুলো একদম সিম্পলি ভাবে আগের মতো হয়ে গেছে। তো তখন আমি আমার যখন ইনসেন্সে সঠিকভাবে আসলাম, তখন আমি আমার পকেট থেকে ফোন বের করে দেখি যে তখন রাত প্রায় 2টো ক্রস করে গেছে। তো রাসেল ভাই, আমি বুঝতে পারতেছিলাম না এটা, যে আমার সঙ্গে এই কিছু যে এই যে যাবতীয় কিছুক্ষণ আগের যে ঘটনাগুলো, সেটা সম্পূর্ণ হলেও এখানে 20 থেকে 30 মিনিট সময় পার হওয়ার কথা, কিন্তু সেইখানে এইভাবে 5 থেকে 6 ঘন্টা সময় আমার কাছ থেকে অতিবাহিত হয়ে যাবে। মানে এই জিনিসটা আমি কখনো ভাবতে পারতেছি না যে কিভাবে সম্ভব। তো আমি কি করব সেটা বুঝতে না পেরে হঠাৎ করে একটা হর্নের শব্দ মানে কানে আসতেছে, যে দেখতেছি একটা বাস আসতেছে আমার সামনে। তো আমি কিছু না বলার আগেই বাসটা আমার সামনে এসে থামলো। সে মানে আমাকে মানে সেই বাসের যে হেল্পার ছিল, সে আমাকে ইতস্ত মানে করতেছে যে সেই বাসে উঠার জন্য। আমি কিছু না ভেবে কিছু না বলে সরাসরি বাসে উঠে যাই। বাসে উঠার পর আমি হঠাৎ করে খেয়াল হয় যে আমার আম্মুকে ফোন করা উচিত। তো আমি মোবাইলটা বের করে আমি আম্মুকে আবার কল দিতে যাব, তখন হাজার চেষ্টা করে আমি আম্মুর সঙ্গে কানেক্ট হতে কোনোভাবেই পারছিলাম না। তো এক সময় আমি মানে যখন খুব মানে বারবার ফোন দিয়ে ব্যর্থ হচ্ছি, তখন আমি ফোনটা পকেটে রেখে দিই। রেখে দেওয়ার পর আমি ওই বড়ইটা যেটা পাগলটা দিয়েছিল, সেই বড়ইটা আমি খেয়ে নিই। তবে অবাক করার বিষয় রাসেল ভাই এটাই, যে আমি যখন বড়ইটা খাই, তখন আমার যে ওই টায়ার্ডনেস যেটা ছিল, আমার শরীর দিয়ে ঘাম ঝরা, ইভেন আমার এই যে তৃষ্ণায় বুকটা ফেটে যাওয়া, এই সমস্ত নেগেটিভ জিনিসের অবসান আমার সাথে সাথেই হয়েছে। ইভেন যখন আমি বড়ইটা খাই, তখন মানে আমার কাছে এমন মনে হচ্ছিল রাসেল ভাই, যে আমি এরকম স্বাদের বড়ই আর কখনো খাই নাই। এটা অত্যন্ত সুস্বাদু একটা বড়ই ছিল, যেটা আমাদের এই যে অ্যাজ ইউজুয়াল যে বড়ই আমরা বাজার থেকে কিনে খাই, সেরকম কখনোই ছিল না। তো আমি ঢাকায় পৌঁছাইতে প্রায় তখন রাত শেষ হয়ে ফজরের নামাজের পরে 4টা থেকে 5টা এরকম সময় হয়ে যায়। তো আমি বাসায় পৌঁছানোর পর সবাই আমাকে জিজ্ঞেস করতে থাকে, এত রাত্রে কেন বাসায় এসছো, তোমাকে সারাদিন খুঁজে পাই নাই, ফোন করেছি তোমাকে, তো তোমার কি হয়েছিল, এরকম অ্যাবনর্মাল অ্যাটিটিউড তোমার কাছ থেকে মাঝে মাঝেই পাওয়া যায়, এখন কি কোনো কিছু তোমার সঙ্গে ঘটেছিল কিনা, বিভিন্ন প্রশ্ন করতে থাকে। তো আমি সেগুলোর উত্তর না দিয়ে জাস্ট এটুকুই বলি যে আমার কাজ শেষ করতে দেরি হয়ে যায় এবং খুব রাত্রে আমি রওনা দিই।
যার কারণে আমার আসতে দেরি হয়েছিল। তো এরপর থেকে রাসেল ভাই আমার সঙ্গে আর কোনো কিছু ঘটে নাই। এই ঘটনা সম্পর্কে আমি বাসায়ও তেমন কিছু আর কখনো বলি নাই। আর এর ঠিক কিছুদিন পর একদম শেষ পর্যায়ে আমি তার ঠিক 3 থেকে 4 মাস গ্যাপে আমি ওই পাগলটাকে স্বপ্নে দেখি। স্বপ্নে আচ্ছা। দেখার পর সেই পাগলটা আমাকে বলে যে তোমাকে দেয়া যে সবুজ সুতোটা আর ওই কালো কাগজ যেটা আছে সেটা তুমি এক নদীতে সো মাচ আপনার ঘটনার জন্য। আচ্ছা, এই যে আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই যে কেউ যদি আপনার ঘটনাটা বিশ্বাস না করে জি। তাদের জন্য আপনার কি বলার আছে? আমার রাসেল ভাই এখানে একটা কথা, যে আমি একটু পেছনে ফিরে যাই এই প্রসঙ্গে, যে আমি যখন মানে এই ঘটনাটা সম্পূর্ণ মানে এক্সপিরিয়েন্স করি তার ঠিক মাস খানেক পর আমি এই নিয়ে নেটে একটু ঘাটাঘাটি করি। তখন সেখানে কিছু জিনিসের আমি মানে রেফারেন্স পাই, সেটা হচ্ছে টাইম লুপস অ্যান্ড হচ্ছে প্যারালাল ওয়ার্ল্ড। সো এখানে কিছু জিনিসের বর্ণনা ছিল যে প্যারালাল ওয়ার্ল্ডে কিছু জিনিস এরকম সংযোগ হতে পারে, যখন বাস্তবিক জীবনে কোনো জিনিস ঘটে যায় তখন সেই জিনিসের কানেকশন যখন প্যারালাল ওয়ার্ল্ডের সঙ্গে হয় তখন এই জিনিসটা টাইম লুপস হয়। যেমন বাস্তবিক দিক থেকে যেমন সাপোজ 1 মিনিটের ঘটনা প্যারালাল ওয়ার্ল্ডে গিয়ে সেখানে 1 ঘন্টাও হতে পারে। না না না, একদিনও সেটা তো আমরা হতে জানি, পারে। সেটার ব্যাখ্যা আছে, আমি সেটা নিয়ে বলছি জি না। জি আমি বলছি আপনার এই ঘটনা যদি জি। কেউ অবিশ্বাস করে, আপনি তো জি মানে আপনি প্যারালাল ওয়ার্ল্ড থাকুক, টাইম লুপ যা বলছেন জি জি সবই ঠিক আছে, জি বাট আপনার ঘটনাটি আপনি যে বলছেন তার মানে হচ্ছে আপনি যে ঘটনাটি বলছেন জি আপনাকে অবিশ্বাস করা, জি জি সেক্ষেত্রে আপনার কি বলার আছে আমি সেটা বলছি। জি রাসেল ভাই, আমি বলছি তো আমি এই সম্পূর্ণ কিছু বিচার বিশ্লেষণ করার পর তখন আমি এটাই সিদ্ধান্ত নিয়েছি যে যে আমার সঙ্গে এই জিনিসটা যদি ঘটে থাকে তাহলে সেক্ষেত্রে এটার অস্তিত্ব আছে, আর যদি না ঘটে থাকে তাহলে আমি সম্পূর্ণ অন্য কোনো মানে সেন্সে ছিলাম যেটা আমার পক্ষে মানে ধরা সম্ভব নয়। তো আমি নিজেকে যখন বিশ্বাস করেছি যে হ্যাঁ সম্পূর্ণরূপে এটা আমার সঙ্গে ঘটেছে, তখন আমি বললাম যদি আমি কখনো কারোর সঙ্গে এই ঘটনা শেয়ার করি, যদি তারা কখনো এটা বিশ্বাস করে বা না করে, যদি করে তাহলে সেক্ষেত্রে অল ওকে, ঠিক আছে। কিন্তু এটা জানি যে আমার পক্ষে এটার সত্যতা কতটুকু। আর যারা বিশ্বাস করবে না তাদের ক্ষেত্রে এটাই বলার উদ্দেশ্য যে যদি কখনো তারা প্যারানর্মাল মানে অ্যাক্টিভিটি মানে কখনো এই টাইপের কিছু মানে ফিল করে, তারা কখনো এটা ডিনাই করতে পারবে না। আর প্রকৃতপক্ষে যারা ভূত বা প্যারানর্মাল জিনিস বা আত্মা এইসব জিনিস অবিশ্বাসী, তারা আমি মোস্ট প্রবাবলি এটা দেখেছি যে 90 থেকে 95% তারা কখনো এটা এক্সপিরিয়েন্স করে নাই। এক্সপিরিয়েন্স করে কখনো অবিশ্বাস করেছে এরকমটা আমি এখনো দেখি নাই। ওকে, তো যারা যদি কখনো কেউ এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয় তারা মাস্ট বি এটা বিশ্বাস করতে বাধ্য হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি সেটাই বলছিলাম, আসলে অনেকে বিশ্বাস করতে পারছিলেন না যে আসলেও আপনার সাথে এই ঘটনাটি ঘটেছে কিনা। আমি মানে আপনাদেরকে যারা অবিশ্বাস করছেন সেটা আপনার পুরোপুরি অবিশ্বাস করা মানে বিশ্বাস করা না করা কমপ্লিটলি আপনার ব্যাপার, কিন্তু উনি যেটা বলছেন যে উনি বিশ্বাস করেন যে ওনার সাথে এই ঘটনাটি ঘটেছে এবং উনি সেই জন্য এই ঘটনাটি শেয়ার করেছেন। তো আমরাও সেটা শোনালাম। এখন যে ঘটনাটি যাব সেটি আমাদের একজন লিসেনার আমাকে পাঠিয়েছেন এবং সেই ঘটনাটি আমি পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি সারোয়ার হোসেন শাহিন, মোবাইল নাম্বার তারপরে দিয়েছেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে আছেন এবং তিনি বলছেন যে তিনি একটা মানে আমাদের অফিসের আশেপাশেই তার অফিস, সেটা তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে স্টুডিওতে এসে তার ঘটনা বলা সম্ভব নয়। তিনি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা এবং তার বাড়ি লালমনিরহাট জেলা সদরের কোনো এক এলাকায়। কোনো এক কারণে এলাকার নাম তার কাছে গোপন রাখতে হলো। এবার আসি মূল ঘটনায়। ঘটনা 1995-96 সালের। তখন আমি ক্লাস 6 কি 7 পড়ি। আমাদের বাড়ির অদূরেই একটা বাড়ি ছিল লোকমান ভাইদের। লোকমান ভাই, ওনার স্ত্রী আর ছোট ভাই লিয়াকতকে নিয়েছিল ওনাদের পরিবার। লোকমান ভাই বিয়ে করার 7-8 বছর হয়ে গেলেও ওনাদের কোনো সন্তানাদি হচ্ছিল না। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েও কোনো সুফল না পেয়ে হতাশায় ভুগতে থাকেন। লোকমান ভাই জেলা পরিষদের পিয়নের চাকরি করতেন এবং ওনার ছোট ভাই কলেজে পড়তেন, তাই ওনার স্ত্রী প্রায় সময় বাসায় একা থাকতেন। একদিন ভর দুপুরবেলা ওনার স্ত্রী রান্না করছিলেন। এমন সময় একটি পাগল বাড়িতে ঢুকে ওনার স্ত্রীকে বলে, মারে, আমি 3-4 দিন থেকে না খাওয়া, আমাকে একটু ভাত খেতে দিবি? ওই পাগলের ছেঁড়া নোংরা পোশাক আর শরীর থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছিল, যেটা ওনার স্ত্রী সহ্য করতে পারছিলেন না। তারপরেও ওনার স্ত্রী ওই পাগলকে বললেন, ডাল আর করলা ভাজি হয়ে গেছে, শুধু মাছের তরকারিটা চুলোয়, আপনি মাদুরটা নিয়ে বসুন, অপেক্ষা করুন, আমি দিচ্ছি। পাগলটা বসতে বসতে বলল, মা, আমি মাছ খাই না, শুধু
ডাল আর করলা ভাজি দে, ওতেই আমার চলবে। লোকমান ভাইয়ের স্ত্রী সবকিছু বেড়ে এনে ওনার সামনে দিলেন। হাত ধোয়ার হাসপাতালে থাকায় শেষবারের মতো মেয়েকে আর দেখার সুযোগ পাননি। তাই লামিয়ার কবর ওই বাগানের এক কোণে পুকুর পাড়ে দেয়া হয়। ওনাদের বাড়িঘরটা ছোট বড় গাছে ভরা। দিনের বেলা যত সুন্দর, রাত তার চেয়ে ভয়ঙ্কর। ৬-৭ দিন পর ওনার স্ত্রীকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়। ওনার স্ত্রী প্রায় সব সময়ই ওই কবরের পাশে গিয়ে কান্না করে, আর প্রতিবেশীরা দিয়েছিলেন তিনি। লামিয়া অন্য বাচ্চাদের সাথে নিয়ে ওই দোলনায় খেলা করত। লামিয়া মারা যাবার পরও লামিয়ার স্মৃতি হিসেবে ওই দোলনাটা খোলা হয়নি। লোকমান ভাই যখন ওই কুল গাছটার কাছাকাছি আসেন, তখন চাঁদের আবছা আলোয় দেখতে পান দোলনাটা একা একা দুলছে। মনে হবে গাছে কেউ যেন দোল খাচ্ছে, আর এইমাত্র উঠে গেছে। বাতাসে দুলছে, তারও বিন্দুমাত্র সম্ভাবনা নেই, কারণ এক ফোঁটা বাতাসও তখন ছিল না। সব গাছের পাতা নীরব, একদম নিস্তব্ধ। আর বাতাসে দুললেও তা বুঝতে পারা যেত। ওনার সারা শরীর শীতল হয়ে আসে। আর ওই রাতের মতো সাহস করে তিনি বাথরুম সেরে চলে আসেন। ঘরে এসে শুয়ে ভাবতে থাকেন,
কিন্তু কিছুই মিলাতে পারেন না। পরের দিন সকালে দোলনাটা খুলে ফেলেন। এই 2-3 দিন পর মাঝরাতে লোকমান ভাইয়ের ঘুম ভেঙে যায়। তিনি শুনতে পারেন উঠোনে ঝুনঝুনির শব্দ এবং কেউ যেন ঝুনঝুনি পরে হাঁটছে এবং শব্দটা এদিক থেকে ওদিক যাচ্ছে। এবার স্ত্রীর কথাটা তার বিশ্বাস হয়। তিনি বিছানা থেকে উঠে সাহস করে কাঠের জানলার একটা পার্ট আলাদা করে খুলে দেখার চেষ্টা করেন, কিন্তু কিছুই চোখে পড়ে না, শব্দও আর হয় না। ওনার স্ত্রী জেগেই ছিল, তবে লোকমান ভাইকে বুঝতে দেয়নি। লোকমান ভাই জানালা বন্ধ করে বিছানায় আসা মাত্র ওনার স্ত্রী ফিসফিস করে বলে, জানালা খুলে কি দেখলে? লোকমান ভাই বলে, আজ আমিও ঝুনঝুনির শব্দ শুনতে পেয়েছি। ওনার স্ত্রী ভয় পাবে বলে তাই দোলনার কথাটা আর বলে না। ওনার স্ত্রী বলল, তুমি আজ পেয়েছো আর আমি প্রতি রাতে পাই। একদিন কাজ বেশি থাকায় লোকমান ভাইয়ের বাসায় আসতে রাত 8টার মতো বেজে যায়। তিনি সাইকেল থেকে নেমে গেট দিয়ে বাসায় প্রবেশ করতেই দেখতে পারেন একটা বাচ্চা মানুষের মতো ছায়া উঠোনের মাঝখানে দৌড়ে বাগানের দিকে চলে গেল। তিনি কোনো মতে সাইকেল দেখে ঢুকে যায়, স্ত্রীকে কিছু বলে না। একদিন রাতে খাবার সময় লোকমান ভাই তার ছোট ভাই বলে সেও নাকি উঠোনে